আচ্ছা, ফিজিক্সে হচ্ছে তোমাদের WTM এর সিলেবাসে যা ছিল ওইটা যেহেতু আমাদের শেষ, এখন হচ্ছে আমরা তাহলে রেগুলার যেটা পড়তেছিলাম, দ্যাট ইজ স্ট্যাটিক ইলেকট্রিসিটি, সেটা আবার কন্টিনিউ করব। স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আমরা লাস্ট দিন হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স পড়ে আসছিলাম। তো পোটেনশিয়াল ডিফারেন্সের ব্যাপারে বলছিলাম যে দুইটা পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়ালের যে দুইটা ভ্যালু, সেই দুইটা ভ্যালুকে যদি আমরা সাবট্রাক্ট করে দিই তখন হচ্ছে আমরা ওই দুইটা পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স পাই। তো এটা যদি পয়েন্ট এ হয় আর এটা যদি পয়েন্ট বি হয়, তখন এই পয়েন্টটার পটেনশিয়াল যদি ভি এ হয়, ভি এ, আর এই পয়েন্টের পটেনশিয়াল যদি ভি বি হয়, তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে ডেল ভি ইজ ইকুয়াল টু ভি এ ডিফারেন্স ভিবি। অ্যান্ড আমরা এর আগে একটা জিনিস দেখে আসছিলাম যে আমরা যদি ভিএ মাইনাস ভিবি লিখি, ভিএ মাইনাস ভিবি, এটাকে আমরা বলি potential of A with respect to B. Potential of A মানে A পয়েন্টের potential with respect to B. With respect to B. আর আমরা যদি VB মাইনাস VA লিখি তখন সেটা হচ্ছে potential of B with respect to A. Potential of B with respect to, আচ্ছা, তো আমরা লাস্ট দিন কয়েকটা পটেনশিয়াল ডিফারেন্স বের করার এক্সাম্পলও দেখছিলাম যে ধরো এরকম দুইটা পয়েন্ট যদি থাকে, একটা যদি 2 ভোল্ট হয় আর একটা যদি 5 ভোল্ট হয়, তখন ডিফারেন্স হচ্ছে 3 ভোল্ট। তারপর একটা যদি 2 ভোল্ট হয় আর একটা যদি -5 ভোল্ট হয়, তখন ডিফারেন্স হচ্ছে 7 ভোল্ট। তারপর একটা যদি -2 ভোল্ট হয় আর একটা যদি -5 ভোল্ট হয়, তখন ডিফারেন্স হচ্ছে 3 ভোল্ট। অ্যান্ড একটা যদি -2 ভোল্ট হয় আর একটা যদি 5 ভোল্ট হয়, তখন ডিফারেন্স হচ্ছে 7 ভোল্ট। আচ্ছা, সো এগুলো হচ্ছে তোমার দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স বের করার এক্সাম্পল। অ্যান্ড আমরা আরও বলে আসছিলাম যে যেই পয়েন্টটা হচ্ছে হায়ার পটেনশিয়ালে থাকে সেইটা থেকে হচ্ছে একটা +1 চার্জ লোয়ার পটেনশিয়ালের দিকে যায়, দ্যাট ইজ এনি পজিটিভ চার্জ। এগুলো হচ্ছে আগের ক্লাসে যা যা পড়াইছে ওইগুলোর রিক্যাপ, সো এগুলো আরেকবার দেখে নেই, তারপর আমরা নতুন টপিকে যাব। এনি পজিটিভ চার্জ উইল মুভ ফ্রম দ্য পয়েন্ট অ্যাট হায়ার পটেনশিয়াল Any positive charge will move from the point at higher potential to the point at lower potential. That is একটা পজিটিভ চার্জ, সেটা হচ্ছে অলওয়েজ হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে মুভ করে। যেমন আমি যদি এখানে একটা এই 2 ভোল্ট আর 5 ভোল্টের যে দুইটা পয়েন্ট আছে, এখানে একটা পজিটিভ যে কোনো একটা চার্জ রাখি, লাইক 2 কুলম, তখন সেই চার্জটা হচ্ছে 5 ভোল্ট থেকে 2 ভোল্টের দিকে মুভ করবে। তারপর আমি যদি এইখানে একটা চার্জ রাখি +2 কুলম, তখন সেটা 2 ভোল্ট থেকে -5 এর দিকে মুভ করবে, বিকজ 2 ভোল্ট ইজ গ্রেটার দ্যান -5। দেন আমি যদি আরেকটা +2 কুলম চার্জ এখানে রাখি, তখনও এটা -2 থেকে -5 এর দিকে মুভ করবে, বিকজ -2 ইজ গ্রেটার দ্যান -5। কারণ -2 হচ্ছে নেগেটিভের দিক দিয়ে চিন্তা করলে -5 থেকে -2 বড়, আর এইখানে একটা +2 কুলম চার্জ রাখলে সেটা এদিকে মুভ করবে, কারণ 5 হচ্ছে -2 থেকে বড়। আর নেগেটিভ চার্জের জন্য এটা জাস্ট উল্টা, এখানে ওইটাও লিখব যে নেগেটিভ চার্জেস মুভ ফ্রম লোয়ার পটেনশিয়াল টু হায়ার পটেনশিয়াল। নেগেটিভ চার্জগুলো হচ্ছে উল্টা দিকে যায়, লোয়ার পটেনশিয়াল টু হায়ার পটেনশিয়াল। লাইক আমি এখানে যদি +2 না দিয়ে -2 দিতাম, তখন এই ডিরেকশনগুলো চেঞ্জ হয়ে যেত।
ওকে, এখন আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে এই যেই পয়েন্টটা হচ্ছে হায়ার পটেনশিয়ালে, সেইটা থেকে হচ্ছে লোয়ার পটেনশিয়ালের দিকে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কাজ করে। সো এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এদিকে অলওয়েজ। এটা পজিটিভ চার্জের জন্য, নেগেটিভ চার্জের জন্য সবসময়। সো ই এর ডিরেকশন হচ্ছে অলওয়েজ লার্জার পটেনশিয়াল থেকে স্মলার পটেনশিয়ালের দিকে, আর এখানে হচ্ছে এটা এদিকে। সো অ্যাকচুয়ালি এটা তোমার আমাদের আগের পড়ার সাথে ম্যাচ করে যে পজিটিভ চার্জ হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে রিপালসিভ ফোর্স গেইন করে, আর নেগেটিভ চার্জ হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে ফোর্স ফিল করে। সো ওই দিক দিয়েও এটা অ্যাকচুয়ালি সেম। আচ্ছা, তো এখন আমরা যেটা এখান থেকে দেখব পটেনশিয়াল ডিফারেন্স বোঝার পর, সেটা হচ্ছে যে আমরা যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে একটা চার্জকে মুভ করি, যেমন এটা যদি একটা পয়েন্ট এ হয় আর এটা যদি আরেকটা পয়েন্ট বি হয়, অ্যান্ড তাদের পটেনশিয়াল যদি আমরা আগে থেকে জানি যে এটা হচ্ছে ভিএ, এটা হচ্ছে ভিবি, তখন এই এ থেকে বিতে আমি যদি একটা +1 কুলম্ব চার্জকে ট্রান্সফার করাই, তখন এখানে আমার যতটুকু ওয়ার্ক করতে হয় সেটাই হচ্ছে ভিবি মাইনাস ভিএ। এটা আমরা বলে আসছিলাম যে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন। আমরা যদি আগে না লিখে থাকি তাহলে এখন আরেকবার লিখে দিই যে পটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন হচ্ছে যে আমরা একটা +1 কুলম্ব চার্জকে যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভ করাই, তখন যতটুকু ওয়ার্ক করতে হয়। সো এখানে লেখো দ্য ওয়ার্ক ডান by static electrical field, the work done by static electrical field to move a +1 coulomb charge from one point to another is called the work done by static electrical field or static electrical force bolte paro, to move a +1 coulomb charge from one point to another is called potential difference. It's called potential difference between those 2 points. এটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন। অ্যান্ড এইটা ইউজ করে দেখো +1 কুলম্বের জন্য যদি পটেনশিয়াল ডিফারেন্স অ্যামাউন্ট ওয়ার্ক করতে হয়, দ্যাট ইজ এইখান থেকে এখানে সরাতে যদি ডেল ভি অ্যামাউন্ট ওয়ার্ক করতে হয়, ডেল ভি হচ্ছে এই দুটার ডিফারেন্স, তাহলে আমি যদি এখানে +1 কুলম্ব ইউজ না করে আমি যদি এখানে কিউ নট কুলম্ব চার্জ ইউজ করতাম, ইনস্টেড অফ +1 কুলম্ব আমরা কিউ নট কুলম্ব চার্জ যদি ইউজ করতাম, তখন আমাদের কত ওয়ার্ক করতে হতো? সো সিম্পলি 1 কুলম্বের জন্য হচ্ছে ডেল ভি ওয়ার্ক করতেছি, তাহলে কিউ নট কুলম্বের জন্য হচ্ছে কিউ নট ইন্টু ডেল ভি অ্যামাউন্ট ওয়ার্ক করতেছি। সো আমাদের এখানে ওয়ার্ক ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ নট টাইমস ডেল ভি। সো এই ফর্মুলাটা আমরা মনে রাখবো যে দুইটা পয়েন্টের মধ্যে যদি কিউ নট কুলম্ব চার্জকে মুভ করাই, তখন স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ড কতটুকু ওয়ার্ক করে সেটা হচ্ছে কিউ নটের সাথে ডেল ভি মাল্টিপ্লাই করলেই পাওয়া যায়। এখন এইখানে আমরা অতটা প্রিসাইজলি ফর্মুলাটা লিখি নাই, বাট আমরা এই ফর্মুলাটা একটু প্রিসাইজলি লিখব যে কোন ডিরেকশনে গেলে কোনটা থেকে কোনটা সাবট্রাক্ট করবো ইটসেট্রা। সো এখানে আমরা লিখব যে আমরা যদি এ থেকে বি পয়েন্টের দিকে মুভ করাই, অ্যান্ড এই ওয়ার্কটা হচ্ছে ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স, ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ড অর ফোর্স যেটাই বলো। তো work done by static electrical force to move a charge from A to B. আমরা এইখানে এই যে ডাব্লুর নিচে একটা সাবস্ক্রিপ্ট দিয়ে এ থেকে বি লিখছি, এটা বোঝায় আমার চার্জটা হচ্ছে ইনিশিয়ালি এতে ছিল, ফাইনালি বিতে গেছে। সো এই নোটেশনটা আমাদের একটু মনে রাখতে হবে। অ্যান্ড এইটা সমান হচ্ছে যে ডাব্লু এ থেকে বি, এটা মানে হচ্ছে কিউ নট ভি এ বি,
আর তুমি এখানে মানে এটা তো অ্যাকচুয়ালি কিউ নট ডেল ভি, মানে আমরা তো বলি যে এটা হচ্ছে কিউ নট ডেল ভি, বাট কোনটা থেকে কোনটা সাবট্রাক্ট করব এইটা একটা কনফিউশন থাকে। সো এটা হচ্ছে কিউ নট ডেল ভি হচ্ছে ভি এ বি, আর ভি এ বি যখন আমরা লিখি সেটা বোঝায় যে বি পটেনশিয়াল অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে এই যে টার্মটা আমরা এখানে লিখছি ভি এ বি, এটা বোঝায় potential of A with respect to B. সো এখানে কিউ নটের সাথে আমরা VA মাইনাস VB মাল্টিপ্লাই করব। সো এ থেকে বিতে সরাতে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স ওয়ার্ক করবে হচ্ছে এত। আচ্ছা, এখন এই ওয়ার্কটা তো স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স করছে, বাট আমি এই ওয়ার্কটা যদি স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সের জায়গায় আমি নিজে করতাম বা অন্য কেউ করতো, ওই ফোর্স ছাড়া অন্য কোনো ফোর্স যদি এটা করতো, তখন সেটা হয়তো এরকম যে ডাব্লিউ এ থেকে বি, বাট আমরা তখন এটাকে বলি যে এটা হচ্ছে এজেন্ট, দ্যাট ইজ ওয়ার্ক ডান বাই এজেন্ট। এখানে আরও লিখে রাখো, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, to move a charge from A to B। আচ্ছা, এখানে এই ওয়ার্কটা হচ্ছে আমরা বলতেছি এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এজেন্ট, এভাবে লিখি, দেন নিচে A to B লিখে দিই। তো তখন এই ফর্মুলাটা হবে কিউ নট ভি বি এ, দ্যাট ইজ জাস্ট ডাব্লিউ এ টু বি এর নেগেটিভ। এটা হচ্ছে ডাব্লিউ এ থেকে বি এর নেগেটিভ, এখানে সামনে একটা মাইনাস সাইন আসবে, দ্যাট ইজ কিউ নট ভিবি মাইনাস ভি এ। সো এটা আমরা মনে রাখবো, যদি ওয়ার্ক ডান বাই এজেন্ট চাই বা জিজ্ঞেস করে যে তুমি একটা চার্জকে এখান থেকে এখানে সরাইতে কত ওয়ার্ক করবা, তখন তুমি এই ফর্মুলা ইউজ করবে। আর যদি বলে যে এখান থেকে এখানে একটা চার্জ সরলে তোমার স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স বা স্থিরতড়িৎ বল কতটুকু কাজ করছে বা ওয়ার্ক করছে, তখন তুমি এই ফর্মুলা ইউজ করবে। আচ্ছা, দেন সিমিলারলি আমরা বি টু এরটাও লিখতে পারবো যে ডাব্লিউ বি টু এ ইজ ইকুয়াল টু কিউ নট ডেল ভি, উইচ ইজ কিউ নট ভি বি এ ইজ ইকুয়াল টু কিউ নট ভি বি মাইনাস ভি এ। আর ডাব্লিউ এজেন্ট, ওয়ার্ক ডান বাই দ্য এজেন্ট টু মুভ এ চার্জ ফ্রম বি টু এ ইজ ইকুয়াল টু কিউ নট ভি এ বি, দ্যাট ইজ মাইনাস ডাব্লিউ বি টু এ, মানে এই যে এইটার নেগেটিভ, অ্যান্ড সেটা হচ্ছে সিম্পলি কিউ নট ভি এ মাইনাস ভিবি। সো আমরা এই চারটা ফর্মুলা মনে রাখবো। অ্যাকচুয়ালি একটা মনে রাখলেই বাকিগুলো বের করা যায়। আমি জাস্ট এই যে ডাব্লিউ এ টু বিটা মনে রাখি, ওইখান থেকে হচ্ছে আমরা বি টু এ তারপর হচ্ছে এজেন্ট সবগুলোই বের করতে পারি, কারণ এজেন্টেরটা হচ্ছে সিম্পলি ডাব্লিউ নর্মাল যেটা সেটার নেগেটিভ। সো ওইভাবে আমি এটা বের করতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ফর্মুলাটা এরকমই কেন, ডাব্লিউ এ থেকে বি কেন কিউ ভি এ বি বা ভি এ মাইনাস ভিবি কেন? সো সেটার রিজন হচ্ছে যে আমাদের এই যে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স, এটা হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স। স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স ইজ আ কনজারভেটিভ ফোর্স। এমসিকিউতে আসে যে এটা কি কনজারভেটিভ নাকি নন কনজারভেটিভ। সেটা হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্সের তোমার কনজারভেটিভ ফোর্সের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে কনজারভেটিভ ফোর্স ফিল্ডে তুমি যে কোনো দুইটা পয়েন্ট যদি চুজ করো, লাইক এ আর বি, তাহলে ওইখানে সবসময় এনার্জিটা ফিক্সড থাকে। দ্যাট ইজ একটা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সের তুমি যে কোনো দুইটা পয়েন্ট চুজ করো, সেই দুইটা পয়েন্টের টোটাল এনার্জি অলওয়েজ সেম, মানে টোটাল এনার্জিটা চেঞ্জ হয় না, এনার্জিটা কনজার্ভ থাকে এখানে। যেমন আরেকটা খুব পপুলার কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি ইজ অলসো কনজারভেটিভ ফোর্স। তুমি গ্র্যাভিটি ফিল্ডে
যেখানেই যাও তোমার হচ্ছে টোটাল এনার্জিটা কনজার্ভ। এটা আমরা এরকম ম্যাথ আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে করছি, যে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি যে বের করা ম্যাথগুলো ছিল, ওইখানে কিন্তু আমরা টোটাল এনার্জি কনস্ট্যান্ট ধরতাম। সো এখানেও আইডিয়াটা সেম, যে টোটাল এনার্জি অলওয়েজ সব জায়গাতে ফিক্সড। তো এখন একটা এই পয়েন্টে একটা চার্জের টোটাল এনার্জি, এই পয়েন্টে আর ওই চার্জটাই টোটাল এনার্জি, দুইটা হচ্ছে সেম। অ্যান্ড এটাকে আমরা লিখতে পারি এই পয়েন্টটার চার্জের কাইনেটিক এনার্জি প্লাস এই পয়েন্টেই চার্জের পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু এই পয়েন্টে চার্জের কাইনেটিক এনার্জি প্লাস ওই পয়েন্টে চার্জের পোটেনশিয়াল এনার্জি। এইভাবে আমরা লিখতে পারি, কারণ টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক প্লাস পোটেনশিয়াল। এখন এরপর এখান থেকে দেখো আমরা সাইড চেঞ্জ করতে পারি, যে এটা হচ্ছে ই কে বি মাইনাস ই কে এ ইজ ইকুয়াল টু ইপিএ মাইনাস ইপিবি। এখন একটা জিনিস নোটিসেবল, সেটা হচ্ছে যে এইগুলো হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এগুলো কিন্তু শুধু পোটেনশিয়াল না। আমরা যেমন ওই যে গ্র্যাভিটিতে পড়ছিলাম, এগুলো হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, মানে ইপিএ হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ, দ্যাট ইজ এটা হচ্ছে পুরো এনার্জিটা। আর এটা কিন্তু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি না, এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি। দ্যাট ইজ আমি যখনই কোনো একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ডে থাকবো, আমার সেখানে একটা পোটেনশিয়াল এনার্জি থাকবেই। যেমন গ্র্যাভিটিতে আমরা যখন গ্রাউন্ড থেকে একটা সার্টেন হাইটে উঠি, এটা হচ্ছে গ্রাউন্ড, অ্যান্ড গ্রাউন্ড থেকে যদি আমি একটা সার্টেন হাইট, এই এম ম্যাসের একটা অবজেক্টকে একটা সার্টেন হাইটে উঠাই এইচ, তখন আমার পোটেনশিয়াল এনার্জি কতটুকু গেইন হয়, mgh। ওকে, সো সিমিলারলি এরকম স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স ফিল্ডেও আমরা পোটেনশিয়াল এনার্জি গেইন করতে পারি। আচ্ছা, এখন এই জায়গাতে এই পোটেনশিয়াল এনার্জি আর পোটেনশিয়াল অ্যাকচুয়ালি সেম না। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে যে কোনো চার্জের জন্য, আর পোটেনশিয়ালের আইডিয়া হচ্ছে যে এটা যদি 1 কুলম্বের জন্য হইতো প্লাস 1 কুলম্ব, তখন আমরা এটাকে বলতাম শুধু পোটেনশিয়াল। ওকে, সো অ্যাকচুয়ালি ইপিএ, দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ কে আমরা যেই চার্জের জন্য কাজ করতেছি সেইটা টাইমস এ পয়েন্টের পোটেনশিয়াল হিসেবে লিখতে পারি। কারণ পোটেনশিয়ালের ডেফিনেশনই এটা, যে 1 কুলম্বের জন্য পোটেনশিয়াল এনার্জি কত, মানে শুধু পোটেনশিয়ালটা হচ্ছে 1 কুলম্বের জন্য আর কি। সো এইভাবে এটাকে লেখা যায়। অ্যান্ড ইপিবি হচ্ছে সিমিলারলি কিউ নট ভিবি। সো এখন এই জায়গাতে আমরা যদি বসাই, তাহলে হচ্ছে কিউ নট ভিএ মাইনাস ভিবি। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, এখানে দেখো আমরা লিখছি যে এটা হচ্ছে বি পয়েন্টে একটা অবজেক্ট, ধরো আমরা একটা বড় অবজেক্ট নিয়ে চিন্তা করি, এ পয়েন্টে একটা অবজেক্টের কাইনেটিক এনার্জি ই কে এ, আর বি পয়েন্টে ওই অবজেক্টটার কাইনেটিক এনার্জি হচ্ছে ই কে বি। সো এইটার চেঞ্জটা আসলে কি বোঝায়? এটার চেঞ্জটা বোঝায় যে এই অবজেক্টের উপর কত ওয়ার্ক করা হয়েছে। এটা আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে পড়ছিলাম, যে কোনো একটা অবজেক্টের উপর ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হচ্ছে তার কাইনেটিক এনার্জির চেঞ্জ। কারো যদি এটা মনে না থাকে, ওই ভিডিওগুলো দেখবা। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ইকে, অ্যান্ড সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু যদি ডেল ইকে হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে ডাব্লু, কারণ এইখানেও এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। সো ডাব্লু, অ্যান্ড এই ডাব্লুটা হচ্ছে এ থেকে বিতে আসার জন্য যে ওয়ার্কটা করা হয়েছে সেটা। একটা অবজেক্টকে তুমি যদি পি থেকে কিউ পয়েন্টে নাও, তাহলে এখানে কতটুকু ওয়ার্ক হবে সেটা হচ্ছে কিউ পয়েন্টের কাইনেটিক এনার্জি কত মাইনাস পি পয়েন্টের কাইনেটিক এনার্জি কত। একটা ইজি এক্সাম্পল দিলে বোঝা যাবে, যে ধরো একটা অবজেক্ট হচ্ছে এ পয়েন্টে আছে, তার কাইনেটিক এনার্জি হচ্ছে 10 জুল, আর এরপর ওই অবজেক্টটা যখন সি পয়েন্টে আসলো, তখন তার কাইনেটিক এনার্জি হচ্ছে 30 জুল। তো এই যে এক্সট্রা কাইনেটিক এনার্জিটা সে কোত্থেকে গেইন করছে, কারণ তার উপর ওয়ার্ক করা হয়েছে, সেই ওয়ার্কটা কত 20 জুল। সো অ্যাকচুয়ালি ওয়ার্ক যেটা 20 জুল, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। সো এখানে আমরা বলতে পারি এই ওয়ার্কটা হচ্ছে ডাব্লু এ টু বি, অ্যান্ড ডাব্লু এ টু বি কত আসছে, কিউ নট ভিএ মাইনাস ভিবি।
দ্যাটস ওয়াই আমরা ফর্মুলা লিখছি যে ডাব্লিউ এ টু বি ইকুয়ালস কিউ নট ভি এ মাইনাস ভিবি, অর ডাব্লিউ এ টু বি ইকুয়ালস কিউ নট ভি এ বি। সেটা হচ্ছে আমাদের ওয়ার্কের ফর্মুলা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ডে। তো এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো এটা রিলেটেড, তাহলে আই হোপ আর প্রবলেম হবে না যে দুইটা পয়েন্টে কীভাবে ওয়ার্ক বের করতে হবে, ওয়ার্ক। আচ্ছা, সো ফার্স্ট কেস হচ্ছে এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, অ্যান্ড এটা হচ্ছে 2 ভোল্ট, এটা হচ্ছে -3 ভোল্ট, দুটা পয়েন্ট। অ্যান্ড আমি বললাম একটা মানে ফার্স্টের ম্যাথ হচ্ছে যে একটা +4 কুলম চার্জকে আমি যদি 2 থেকে -3 দিকে নিতে চাই, দ্যাট ইজ ধরো এটা হচ্ছে আমার পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি, অ্যান্ড আমি যদি বলি যে আমি এই +4 কুলম চার্জটাকে এ থেকে বিতে ট্রান্সফার করতে চাচ্ছি, সো হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স? সো ডাব্লিউ এ টু বি এটা কত? এটাই হচ্ছে ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স। সো সেটা হচ্ছে কিউ নট ভি এ মাইনাস ভিবি। সো এখানে কিউ নট কত? কিউ নট হচ্ছে +4, অ্যান্ড ভি এ কত? +2, যেটা মাইনাস ভিবি কত? -3। সো এটা আসে 4 আর হচ্ছে ইন্টু 5, দ্যাট ইজ 20 জুল। সো 4 কুলম্বের একটা চার্জকে 2 ভোল্ট থেকে -3 ভোল্টে নিতে ওয়ার্ক ডান বাই, এখানে আমরা লিখব ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স, স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স হচ্ছে 20 জুল। আচ্ছা, এখন যদি এখানে ওয়ার্ক ডান বাই এজেন্ট বলতো, মানে এটারই ধরো সেকেন্ড সাবটাস্ক, যে এটা যদি আমাকে ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স না বলে বলতো যে ফাইন্ড ওয়ার্ক ডান বাই এজেন্ট, তখন ওইটা আমি সিম্পলি এইটাকে মাইনাস করে লিখতাম, দ্যাট ইজ ওয়ার্ক ডান বাই এজেন্ট টু মুভ +4 কুলম চার্জ ফ্রম এ টু বি উইল বি -20 জুল। সো এটার অ্যান্সার হবে -20। আর তুমি ফর্মুলা দিয়েও করতে পারো যে উই নো ডাব্লিউ এজেন্ট এ টু বি ইকুয়ালস কিউ নট ভিবি মাইনাস ভিএ। কিউ নট হচ্ছে +4, ভিবি হচ্ছে -3, মাইনাস ভিএ হচ্ছে 2। সো স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সের ওয়ার্ক যদি বের করতে বলে তখন এটা এরকম হবে। অ্যান্ড এইটারই আরও দুইটা ভার্সন আমরা লিখতে পারি, আরও দুইটা ওয়েতে, আরও দুইটা ম্যাথ এখান থেকে লেখা যায় সিমিলারলি। সেটা হচ্ছে আমরা পরের পেজে লিখি দেবো। এটা হচ্ছে ম্যাথ 2। ম্যাথ 2 হচ্ছে যে আমরা যদি এখানে +4 কুলম চার্জটা এইখান থেকে এখানে ট্রান্সফার না করে আমরা ধরো বি থেকে এতে যদি ট্রান্সফার করতাম, তখন কীভাবে লিখতাম? দেখো যে -4 কুলম, একটা +4 কুলম চার্জ আমাদের ট্রান্সফার করতে হবে ফ্রম হচ্ছে বি টু এ, এটা হচ্ছে টাস্ক। সো ফার্স্টের টাস্ক, এটার ফার্স্ট সাবটাস্ক হচ্ছে যে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স আর এটার সেকেন্ড সাবটাস্ক হচ্ছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই এজেন্ট। ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই হচ্ছে এজেন্ট। আচ্ছা, সো ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স কত? ডাব্লিউ বি টু এ which is Q naught VB minus VA which is +4
টাইমস মাইনাস 3 মাইনাস 2 which is minus 20 জুল। সো অ্যাকচুয়ালি দেখো এ থেকে বিতে এজেন্টের ওয়ার্ক আর বি থেকে এতে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সের ওয়ার্ক সেম। আর ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই এজেন্ট সেটা হচ্ছে ডাব্লিউ এজেন্ট বি টু এ দ্যাট ইজ কিউ নট ভি এ মাইনাস ভিবি। সো এটা হবে +4 2 minus minus 3 which is 20 জুল। সো এটা অ্যাকচুয়ালি এ থেকে বিতে মুভ করতে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সের যে ওয়ার্ক সেটারই ইকুয়াল। ওকে, সেটা আর এটা সেম। আচ্ছা, দেন এরপর হচ্ছে থার্ড টাইপের ম্যাথ, দ্যাট ইজ এই সেম জিনিসটাই যদি আমরা নেগেটিভ চার্জ দিয়ে দেখি তখন। সো এইখানে এখন আমরা +4 কুলম্বের জায়গায় হচ্ছে আমরা -4 কুলম্ব বলবো। এই যে এটা -4। আচ্ছা, -4টা এইখানে না এঁকে, আচ্ছা একটু ওয়েট। আচ্ছা, সো এখানে আমরা নেগেটিভ চার্জটা এই জায়গায় না বলবো যে নেগেটিভ চার্জটা হচ্ছে এইখান থেকে এখানে মুভ করতেছি আগের বারের মতোই, জাস্ট এবার -4। সো এটা হচ্ছে থার্ড ম্যাথ। থার্ড ম্যাথে আমরা কি বলবো যে আমরা যদি এ থেকে বিতে -4 কুলম্ব চার্জকে মুভ করতে চাই, দেন ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স। এখানে হবে এটা ডাব্লিউ এ টু বি ডাব্লিউ এ টু বি and Q naught VA minus VB and এইখানে +4 এর জায়গায় আমরা লিখব -4। সেটা হবে -4 টাইমস 2 আর হচ্ছে -3, সেটা হবে -20 জুল। অ্যান্ড এখানেও যদি ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই এজেন্ট বলে to move the charge from A to B, so তখন এখানে A B হয়ে লিখব। and then এখানে হচ্ছে Q naught VB minus VA and এখানে +4 এর জায়গায় -4। এটা হচ্ছে -3 -2, সেটা হচ্ছে +20 জুল। আর এরপর হচ্ছে লাস্ট ওয়ান, এটার মতোই যে যদি -4টা বি থেকে এতে আনতাম, সো এখন অ্যারোর ডিরেকশন হচ্ছে বি থেকে এর দিকে, আর এখানে হচ্ছে -4 কুলম্ব। তো ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স। এখানে বি টু এ, এখানে ভিবি মাইনাস ভিএ, আর এখানে এটা চেঞ্জ হবে। সো বি টু এ হচ্ছে -3 -2 +20। আর ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই এজেন্ট, তখনও এখানে বি টু এ, এখানে এ মাইনাস বি, আর এটা চেঞ্জ হবে। সেটা হবে -20 জুল। সো দেখো তোমার অনেক ক্ষেত্রেই সেম আনসার আসছে। তো এই জায়গাতে তোমার ফর্মুলা জাস্ট এইটা মনে রাখলেই হবে যে ডাব্লিউ এ টু বি ইজ ইকুয়াল টু কিউ নট। এখানে কিউ নটটা আমরা সাইন সহ বসাবো, কিউ নট টাইমস ভি এ মাইনাস ভিবি। আমরা যখন কোনো ধরনের পোটেনশিয়াল বের করবো, এটা একটু সাইডে লিখে রাখো যে আমরা যখন কোনো ধরনের ইলেকট্রিক পোটেনশিয়াল
ইলেকট্রিক পোটেনশিয়াল অর ওয়ার্ক বের করব, ইলেকট্রিক পোটেনশিয়াল অর ওয়ার্ক, তখন আমাদের হচ্ছে কিউ নটকে সাইন সহ বসাতে হবে, মানে এই ফর্মুলাগুলোয় সাইন সহ বসাবা। যেমন এখানে -4 লিখছি, বাট আমাদের যদি কখনো ইলেকট্রিক ফিল্ড বের করতে বলে লাইক ই, যেটা আমরা প্রথম দিকে পড়ে আসছি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি বের করতে বলে অর কোনো টাইপের ফোর্স যদি বের করতে বলে, তখন আমরা কিউ নটকে সাইন ছাড়া বসাবো। সেই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এইগুলো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটিতে আমরা নিজেরা ডিরেকশনটা বুঝি, এখানে প্লাস মাইনাস দিয়ে কিছু বোঝায় না, বাট ইলেকট্রিক পোটেনশিয়ালে প্লাস বা মাইনাসের একটা সিগনিফিকেন্স আছে। আচ্ছা, সো এই হচ্ছে তোমার 4টা টাইপের ম্যাথ, আবার প্রত্যেকটার 2টা করে সাবটাস্ক। ফার্স্টে হচ্ছে আমরা এখানে তোমার এ থেকে বিতে একটা +4কে নিছি একদম ফার্স্টেরটাই, সেইখানে আবার ওইটা একবার ইলেকট্রিক্যাল ফোর্স দিয়ে করছি আর একবার হচ্ছে আমি এজেন্ট দিয়ে করছি। দেন পরেরটা হচ্ছে যে আমি বি থেকে এতে নিয়ে আসছি একটা পজিটিভ +4 কুলম চার্জকে, সেখানে আমি একবার ইলেকট্রিক্যাল ফোর্স দিয়ে ওয়ার্কটা করছি আর একবার হচ্ছে এজেন্ট দিয়ে ওয়ার্কটা করছি। দেন থার্ড ম্যাথে হচ্ছে আমি -4 কুলম চার্জকে এ থেকে বিতে মুভ করছি, একবার ইলেকট্রিক্যাল ফোর্স দিয়ে আর একবার এজেন্ট দিয়ে। এজেন্ট হচ্ছে অন্য কেউ একজন, দ্যাট ইজ যে ওই ইলেকট্রিক্যাল ফোর্সের অ্যাগেনস্টে কাজ করতেছে। আর লাস্টলি হচ্ছে আমরা বি থেকে এতে আসছি -4 কুলম চার্জ ইউজিং ইলেকট্রিক্যাল ফোর্স অ্যান্ড দেন এজেন্ট। সো এখন তোমার পরীক্ষায় খেয়াল করতে হবে যে কোনটা বের করতে বলছে। আর যদি কিছুই না বলে, জাস্ট বলে যে ওয়ার্ক ডান টু মুভ এ +4 কুলম চার্জ, মানে জাস্ট সিম্পলি যদি বলে যে 2টা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স এত কুলম্বের একটা চার্জকে মুভ করতে কত ওয়ার্ক করবা, তখন তুমি মানে যদি একদম এরকম ক্লিয়ারলি বলে না দেয় যে এটা কি স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সের ওয়ার্ক, নাকি এটা কি এজেন্টের ওয়ার্ক, নাকি আমি এ থেকে বিতে যাচ্ছি না বি থেকে এতে যাচ্ছি, এগুলো যদি কিছু বলা না থাকে, তাহলে তোমার W হচ্ছে সিম্পলি কিউ নট ডেল ভি। তোমাকে কোশ্চেনে বলছে 2টার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স 5, তাহলে তুমি সিম্পলি এখানে 5 লিখবা। আর 2টার মধ্যে যে চার্জটাকে মুভ করতেছে সেটা ধরো +2 কুলম আর -2 কুলম, তখন সিম্পলি তুমি এইভাবে ম্যাথ করবা, এত রিগোরাসলি করার দরকার নেই। অ্যান্ড ওই টাইপের ম্যাথ মানে দেখা যায় যে অনেক সময় এটা ক্লিয়ারলি বলে না, তখন তুমি জাস্ট সিম্পলি করবে, তখন তোমার এই প্লাস বা মাইনাস নিয়ে টেনশন করার দরকার নেই। আচ্ছা, তো এখন পটেনশিয়াল ডিফারেন্স এর আইডিয়াটা আমরা বুঝলাম, তারপর আরও বুঝলাম যে কিভাবে হচ্ছে 2টা পয়েন্টের মধ্যে একটা চার্জ ট্রান্সফারের জন্য ওয়ার্ক বের করতে হয়। তো এই আইডিয়াটা আমাদের হচ্ছে যখন আমরা এর পরের চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি পড়ব, তখন এটা আমাদের খুব কাজে লাগবে, যে 2টা পয়েন্টের মধ্যে চার্জ ট্রান্সফারিংয়ের যে ওয়ার্ক, ওইটাই অ্যাকচুয়ালি ব্যাটারির ভোল্টেজ হিসেবে কাজ করে। আমাদের প্রত্যেকটা ব্যাটারির গায়ে একটা করে ভোল্টেজ লেখা থাকে, যে নর্মালি পেন্সিল ব্যাটারি যেগুলো থাকে সেগুলো হচ্ছে 1.5 ভোল্টের হয়। তো ওই ভোল্টেজটা অ্যাকচুয়ালি কী মিন করে সেটা আমরা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে দেখব, যে অ্যাকচুয়ালি একটা সার্কিট এভাবে থাকে, এখানে একটা ব্যাটারি লাগানো থাকে অ্যান্ড এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো থাকে, একদম বেসিক সার্কিট যদি বলি। তো এই ব্যাটারিটা 1.5 ভোল্ট বলতে বোঝায় যে এটা একটা ব্যাটারির তো একটা প্লাস আর একটা মাইনাস এন্ড আছে, সেটা বোঝায় এটার যে প্লাস এন্ড আর এটার যে মাইনাস এন্ড, এই দুইটার মধ্যে পটেনশিয়ালের ডিফারেন্স হচ্ছে 1.5 ভোল্ট। এটার প্লাস এন্ডটা হচ্ছে হায়ার পটেনশিয়ালে থাকে, এটার মাইনাস এন্ডটা হচ্ছে লোয়ার পটেনশিয়ালে থাকে। অ্যান্ড ধরো এটা যদি 3.5 ভোল্ট হয়, তাহলে এটা হচ্ছে 2 ভোল্ট, অ্যান্ড এই যে ডিফারেন্সটা হচ্ছে 1.5 ভোল্ট। অ্যান্ড এটা অলসো বোঝায়, আমরা যেহেতু এখন পটেনশিয়াল ডিফারেন্সের অ্যাকচুয়াল সিগনিফিকেন্স বুঝি, এটা অলসো বোঝায় যে আমি যদি একটা +1 কুলম চার্জকে এই জায়গা থেকে পুরোটা ঘুরাইয়ে আবার এই জায়গায় নিয়ে আসি, তাহলে আমার টোটাল ওয়ার্ক হবে 1.5 জুল। কারণ পটেনশিয়াল ডিফারেন্স এটাই বোঝায় যে 2টা পয়েন্টের মধ্যে একটা চার্জ ট্রান্সফারিংয়ে কত ওয়ার্ক করতে হয়, +1 কুলম চার্জকে ট্রান্সফার করতে কত ওয়ার্ক করতে হয়, সেগুলো আমরা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারেই ডিসকাস করব। এখন আমাদের স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সের যে স্ট্যাটিক ইলেকট্রিসিটির যে চ্যাপ্টারটা, এটা অলমোস্ট শেষ। আচ্ছা, তোমরা একটু সবাই আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ।
তো আমাদের হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল পর্যন্ত যে আইডিয়াগুলো ছিল আর দুইটা পয়েন্টের মধ্যে চার্জ ট্রান্সফারের জন্য যে ওয়ার্ক করতে হয় সেটা ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা একটা নতুন টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর অ্যাকচুয়ালি তোমাদের বইতে নতুন ইনক্লুড করা, আর ক্যাপাসিটর টপিকটা অ্যাকচুয়ালি খুবই ব্রিফলি দেওয়া আছে বইতে, বাট আমি এটা ট্রাই করব যে একটু আইডিয়াটা ক্লিয়ার রেখে যতটুকু লাগে ডিসকাস করে দিব, কারণ ক্যাপাসিটর অ্যাকচুয়ালি খুবই কনফিউজিং হতে পারে যদি তুমি ঠিকমতো না বুঝো। আচ্ছা, তো ক্যাপাসিটর অ্যাকচুয়ালি কি? ক্যাপাসিটর হচ্ছে এমন একটা ডিভাইস which can store energy in the form of charge। এমন একটা ডিভাইস যেটা হচ্ছে চার্জের ফর্মে এনার্জি স্টোর করে রাখতে পারে। তো এখন ক্যাপাসিটর দেখতে কীরকম? ক্যাপাসিটর অ্যাকচুয়ালি অনেক টাইপের হয়, যেমন স্ফেরিক্যাল ক্যাপাসিটর যদি বলি, স্ফেরিক্যাল ক্যাপাসিটর। তো স্ফেরিক্যাল ক্যাপাসিটর হচ্ছে দেখতে স্ফিয়ারের মতো, মানে একটা নর্মাল স্ফেরিক্যাল কন্ডাক্টর, মানে এক ধরনের, ধরো আমরা মেটাল ইউজ করে একটা বল বানাইলাম, একটা হলো স্ফিয়ার বানাইলাম, তো সেটা একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটর। ওকে, তো স্ফেরিক্যাল ক্যাপাসিটর হচ্ছে, আমরা এটা হয়তো দেখছি অনেকেই, যেমন এক ধরনের স্ফিয়ার আছে না, যেটা যে হাত দিয়ে ধরলে চুল খাড়া হয়ে যায়, তো ওইগুলো হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটরের এক্সাম্পল আর কি। এখন একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরের মানে এই যে ক্যাপাসিটর কথাটা আমরা বলতেছি বারবার, প্রত্যেকটা ক্যাপাসিটরে একটা ক্যাপাসিটেন্স থাকে। ওকে, সো এই ক্যাপাসিটেন্সটা কি বোঝায়? যেমন আমরা জানি যে একটা সার্কিটে হচ্ছে রেজিস্টর থাকে, রাইট? অ্যান্ড প্রত্যেকটা রেজিস্টরের একটা করে রেজিস্ট্যান্স থাকে, লাইক রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম অর 12 ওহম অর 15 ওহম এটসেট্রা। সো সিমিলারলি এখানেও যে আমাদের প্রত্যেকটা ক্যাপাসিটরের একটা করে ক্যাপাসিটেন্স থাকবে। আচ্ছা, আমরা এখানে একটা টাইপের ক্যাপাসিটর দেখাইছি, স্ফেরিক্যাল ক্যাপাসিটর, আর আরেকটা টাইপের ক্যাপাসিটর হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর। প্যারালাল প্লেট ক্যাপাসিটরটাই সবচেয়ে বেশি ইউজড। ইভেন তোমার বাসায় যত ফ্যান আছে, যত লাইট আছে, সবগুলোতেই প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে। সো প্যারালাল প্লেট ক্যাপাসিটর দেখতে কীরকম? প্যারালাল প্লেট ক্যাপাসিটর হচ্ছে দুইটা প্যারালাল প্লেট থাকে এরকম, এই একটা, এই আর একটা, অ্যান্ড এটার এই পাশ দিয়ে একটা ওয়্যার লাগানো থাকে, এটার এই পাশ দিয়ে একটা ওয়্যার লাগানো থাকে। সো এটাকে আমরা বলি প্যারালাল প্লেট ক্যাপাসিটর। আচ্ছা, এখন কথা হচ্ছে ক্যাপাসিটর কিভাবে চার্জ স্টোর করে, কিভাবে ওইটা এনার্জি হিসেবে স্টোরড হয়, সেটা ইউজ করে আমার লাভ কি, সেগুলো আস্তে আস্তে দেখব। তার আগে আসি যে এই যে ক্যাপাসিটেন্স, সেটা কি? সো প্রত্যেকটা ক্যাপাসিটরে যে বললাম একটা ক্যাপাসিটেন্স থাকে, অ্যাকচুয়ালি ইন আ সেন্স সব কন্ডাক্টরই হচ্ছে ক্যাপাসিটর। যত টাইপের কন্ডাক্টর আছে সবাই হচ্ছে এক সেন্সে ক্যাপাসিটর, কারণ সব টাইপের কন্ডাক্টরই চার্জ স্টোর করতে পারে। আচ্ছা, তার আগে একটা জিনিস একটু বলি, একটা তুমি যদি ধরো একটা, এখানে মানে খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস একটু বলবো, সেটা হচ্ছে যে তুমি যদি একটা সলিড স্ফিয়ার নাও, সলিড স্ফিয়ার হচ্ছে ভিতরে কি পুরোটা ভরা থাকে, সলিড স্ফিয়ার নাও, বাট সেই সলিড স্ফিয়ারটা হচ্ছে কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে বানানো, লাইক মেটাল বা কপার। কন্ডাক্টিং ম্যাটেরিয়াল মানে ওইটা হচ্ছে এমন যে এটাতে তুমি চার্জ দিলে সে কন্ডাক্ট করতে পারবে। সো একটা সলিড স্ফিয়ারের যদি তুমি কিছু চার্জ দাও, লাইক এটা একটা সলিড স্ফিয়ার, ভিতরে হচ্ছে পুরোটা ভরা, এখন তুমি কি করলা, এইটাতে তুমি বাইরে থেকে কিছু চার্জ দিলা, ধরো কিউ কুলম চার্জ দিছো। তো এই কিউ কুলম চার্জটা এটার সারফেসে ডিস্ট্রিবিউটেড হয়ে থাকবে, তাও আবার ইভেনলি। যদি স্ফিয়ারটা একদম পারফেক্টলি রাউন্ড হয়, তখন এইখানে চার্জটা সারফেসে ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকবে। আচ্ছা, এখন খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমি ওকে সারফেসে চার্জ দিলাম, চার্জটা সারফেসে থাকলো, বাট আমি যদি চার্জটা ভিতরে দিতাম, আমি এই পুরা কিউ কুলম চার্জটা এই স্ফিয়ারের ভিতরে দিয়ে দিলাম,
ধরো একটু ছড়ায় ছিটেই দিলাম, তখন কি হবে? তখনও চার্জগুলা সারফেসে চলে আসবে। সো কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে বানানো সলিড স্ফিয়ারে চার্জ কখনোই ভিতরে রাখা যায় না। যদি রাখো ওই চার্জগুলো আবার নিজেরাই সারফেসে উঠে চলে আসবে, মানে ভিতরে কোনো চার্জ থাকবে না। তো এইটার রিজন কি কেউ বলতে পারবা, যে কেন চার্জগুলো হচ্ছে ভিতরে দিলেও বাইরে চলে আসতেছে? এনিওয়ান? যে আমরা চার্জটা ভিতরে দিলাম বাট ওইটা সারফেসে উঠে আসার রিজনটা কি, যে ওইটা উপরে উঠে সারফেসে চলে আসছে, সারফেসে ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে? আচ্ছা, এটা আমি বলি। এটার রিজন হচ্ছে যে দেখো, আমরা যখন ভিতরে চার্জগুলোকে রাখতেছি, যখন এই যে ভিতরে চার্জ দিয়ে দিচ্ছি, তখন এগুলো সব কিন্তু পজিটিভ চার্জ, তাই না? একই টাইপের চার্জ। সো তারা নিজেদের মধ্যে রিপেল করবে। আর এই পুরাটা হচ্ছে কি কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে বানানো। তো কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে যদি বানানো থাকে, তখন ওরা যদি নিজেদেরকে রিপেল করে, ওরা এখান থেকে মুভ করতে পারবে, কারণ ওরা তো কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মধ্যে আছে। কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মধ্যে চার্জ কি ফ্রিলি মুভ করতে পারে। সো এর জন্য ওরা নিজেরা সবাইকে ঠেলতে ঠেলতে সারফেসে চলে আসবে, মানে সবাইকে ধাক্কা দিবে, অ্যান্ড একসময় সবাই সারফেসে চলে আসবে। সারফেসে আসার পর আর ধাক্কা দিতে পারবে না, মানে দিবে বাট সারফেস থেকে তো আর বাইরে হতে পারবে না, সারফেসের উপর থাকবে সবাই, অ্যান্ড ইভেনলি থাকবে। দ্যাট ইজ কোথাও বেশি কোথাও কম এরকম হবে না। আচ্ছা, এখন সলিড স্ফিয়ারটা যদি নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে বানাইতাম, এখানে এই সলিড স্ফিয়ারটাই আমি এবার ধরো নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল লাইক উড, কাঠ দিয়ে বানাইলাম, তখন কি হবে? তখন দেখো এখানে ক্যাপাসিট্যান্স এটা মুছে দাও পরে। সো আমি যদি এখানে কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে না বানাই, নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে বানাইতাম, তখন আমি যদি বাইরে চার্জ দিতাম, ধর আমি নিজে সারফেসে চার্জ দিলাম, তখন এটা এইভাবেই থাকবে, মানে তুমি যেভাবে রাখছো ওইভাবেই থাকবে। মানে ধরো তুমি এই জায়গায় বেশি দিছো, চার্জটা ওইভাবেই থাকবে, ওরা নড়াচড়াই করবে না। কেন? কারণ এই সারফেসটা নন কন্ডাক্টিং, এখানে চার্জ মুভ করতে পারে না। সো তুমি যেখানে দিবা চার্জ ওইখানেই চুপ করে বসে থাকবে। আর তুমি যদি ভিতরে চার্জ দাও, ধরো তুমি কি করলা, এই পুরো সলিড স্ফিয়ারটার ভিতরে কিউ কুলম চার্জ দিয়ে দিছো এইভাবে, তখনও চার্জ আর সারফেসে আসবে না, ওরা নিজেদের রিপেল করতেছে, বাট পুরো ম্যাটেরিয়ালটা হচ্ছে নন কন্ডাক্টিং, দ্যাটস ওয়াই এখানে চার্জ মুভ করতে পারতেছে না। মানে ধরো আমি তোমাকে ধাক্কা দিচ্ছি, বাট তোমার সামনে একটা দরজা, তো তুমি ওই দরজা যদি আটকানো থাকে, তখন তুমি এখান থেকে বের হইতে পারবে না, রাইট? বাট ওই দরজাটা যদি খোলা থাকে, তখন আমি তোমাকে ধাক্কা দিলে তুমি এখান থেকে ইজিলি চলে যেতে পারবে। বা চিন্তা করো একটা রুম, ঠিক আছে, একটা রুমের মধ্যে অনেকগুলো মানুষ সবাই ধাক্কাধাক্কি করতেছে, বাট তুমি যদি বাইরের মানে ওইখানে যদি মানে ভিতরে যদি ওরা সবাই দড়ি দিয়ে বাঁধা থাকে, তাহলে ওরা কিন্তু একজন আরেকজন থেকে দূরে সরতে পারবে না, সব এক জায়গাতেই থাকবে। হয়তো ওদের মধ্যে রিপালসিভ ফোর্স আছে, বাট ওরা সরতে পারবে না আর কি, ওরা ওদের জায়গায় ফিক্সড, কারণ ওদের পা হচ্ছে আটকানো, ঠিক আছে? সো এখানেও আইডিয়াটা তাই, চার্জ এখানে আছে, একটা আরেকটাকে ধাক্কাও দিচ্ছে, বাট চার্জগুলো হচ্ছে মুভ করতে পারতেছে না, কারণ ওরা আছে নন কন্ডাক্টিংয়ের মধ্যে। সো নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মধ্যে তুমি চার্জ যেভাবে দিবা ওইভাবেই থাকবে। সো নন কন্ডাক্টিংয়ে তুমি যদি নিজেই একটু ইভেনলি ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে ওইভাবেই থাকবে, তুমি যদি না দাও তাহলে ওইভাবে থাকবে, ওই নন ইউনিফর্ম ওয়েতেই থাকবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা মানে যে কোনো কন্ডাক্টরের জন্য এটা ট্রু যে চার্জ হচ্ছে অলওয়েজ সারফেসে থাকে এবং ইভেনলি থাকে, এমনভাবে থাকে যাতে এটার সব জায়গায় ডেনসিটিটা সেম থাকে, চার্জ ডেনসিটিটা সেম থাকে। আচ্ছা আচ্ছা, কথা হচ্ছে আমরা তো সলিড স্ফিয়ার দেখলাম, হলো স্ফিয়ারের ক্ষেত্রে কী হতো? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই স্ফিয়ারটা কিন্তু সলিড স্ফিয়ার, ওটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো, বাট তুমি যদি জাস্ট চার্জের পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, ধরো এখানে এই স্ফিয়ারটা ভুলে যাও, তাহলে দেখো এই চার্জগুলো কীভাবে আসে, হলো স্ফিয়ারের মতো করে আসে না, যে ওরা একটা স্ফিয়ারের বাইরের লেয়ারটা জাস্ট ফর্ম করছে। সো আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সলিড স্ফিয়ার অফ কন্ডাক্টিং ম্যাটেরিয়াল
সলিড স্ফিয়ার অফ কন্ডাক্টিং ম্যাটেরিয়াল বাট হলো স্ফিয়ার অফ চার্জ, চার্জের একটা হলো স্ফিয়ার। আর এখানে এটা সলিড স্ফিয়ার অফ নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল অ্যান্ড সলিড স্ফিয়ার অফ চার্জ, এটা একটা সলিড স্ফিয়ারের মতোই চার্জের জন্য। আচ্ছা, এবার আসি হলো স্ফিয়ারে। হলো স্ফিয়ারের জন্য আইডিয়া সেম, যদি কন্ডাক্টিং হয় তাহলে বাইরে, নন কন্ডাক্টিং হইলেও বাইরে, কারণ হলো স্ফিয়ারের তো ভিতরে কিছু নাই। সো এই হচ্ছে আমাদের হলো স্ফিয়ার। হলো স্ফিয়ার অফ কন্ডাক্টিং ম্যাটেরিয়াল। তো এইটাতে তুমি যত চার্জ দিবা সব হচ্ছে বাইরে এরকম ইভেনলি থাকবে। সো এটা একটা হলো স্ফিয়ার অফ ম্যাটেরিয়াল অ্যান্ড অলসো হলো স্ফিয়ার অফ চার্জ। আর আমি যদি হলো স্ফিয়ার অফ নন কন্ডাক্টর বানাইতাম, মানে যেটাতে চার্জ মুভ করতে পারে না, হলো স্ফিয়ার অফ নন কন্ডাক্টর, এইখানেও চার্জগুলা স্ফিয়ার থাকবে, মানে সরি সারফেসে থাকবে। এরকম ধরো, তো তুমি যদি এটার ভিতরে চার্জ দাও, এখন কিন্তু ওরা একটা থেকে সরতে সমস্যা নেই। ধরো এই যে এইটা এটাকে রিপেল করবে, এটা এটাকে রিপেল করবে, এটা এটাকে রিপেল করবে, এটা সবাই সবাইকে রিপেল করবে। তো সবাই রিপেল করতে করতে সারফেসে চলে আসবে। আর এবার আসতে সমস্যা নেই, কারণ এটা একটা হলো স্ফিয়ার, বাইরের লেয়ারটা নন কন্ডাক্টর বাট ভিতরে ফাঁকা, তো চার্জগুলো মুভ করে সারফেসে চলে আসবে। সো হলো স্ফিয়ার অফ নন কন্ডাক্টর হইলেও আমাদের কোনো সমস্যা নেই, তখনও চার্জটা বাইরে ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকবে। আচ্ছা, সো হলো স্ফিয়ারের আইডিয়াটা আই হোপ ক্লিয়ার হয়েছে। তো এটা সবসময় মনে রাখতে হবে যে যে কোনো কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, তার জন্য চার্জ কখনোই ভিতরে থাকতে পারবে না। ধরো তোমাকে আমি মোটা একটা রড দিলাম, রড দিয়ে আমি বললাম যে এখানে আমি কিছু চার্জ দিচ্ছি, চার্জটা কোথায় আছে? সব চার্জ হচ্ছে সারফেসে থাকবে। ধরো আমি একটা সিলিন্ড্রিক্যাল শেপের ওয়্যার রাখতেছি, ধরো এই একটা ওয়্যার, আমরা তো নর্মালি ওয়্যারকে একদম চিকন হিসেবে দেখি, বাট এটাকে তুমি যদি জুম করো তুমি এরকম বড় একটা সিলিন্ডার দেখবে। তো এই যে ওয়্যারটা, সেই ওয়্যারটার মধ্যে, এটা যদি ধরো কপার দিয়ে বানানো ওয়্যার হয়, সব চার্জ এই যে বাইরে আছে, ভিতরে কোনো চার্জ নেই, ওই ওয়্যারের ভিতরে কোনো চার্জ এক্সিস্ট করে না, সবাই হচ্ছে সারফেসে উঠে আসছে। যদি ভিতরে থাকতো, ওরা ওই নিজেদের রিপেল করে আবার সারফেসে চলে আসতো। সেই আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট, যে চার্জ হচ্ছে যে কোনো কন্ডাক্টিং ম্যাটেরিয়ালে অলওয়েজ সারফেসে পজিশন নেয়। আর এর পাশাপাশি আরও ইম্পর্টেন্ট একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে দাঁড়াও, হলো স্ফিয়ার অফ নন কন্ডাক্টর দেখাইলাম। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আমাদের কন্ডাক্টরটা যদি ধরো উল্টাপাল্টা শেপের হয়, লাইক এরকম, এটা একটা কন্ডাক্টর, ঠিক আছে, এটা ধরো মেটাল দিয়ে বানাইছি, বাট এইখানে তাহলে চার্জগুলো কীভাবে থাকবে? আমি যদি চার্জ দেই, এখানে ধরো ভিতরে কিছু চার্জ দিলাম, এটা কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে? না, তখন এই চার্জগুলো সারফেসে উঠে আসবে, এটা জানা কথা। ধরো আমাকে 10টা চার্জ দিছে, সো আমি কি 10টা চার্জ একদম ইকুয়াল ডিস্টেন্সে লিখবো? ধরো 1, ওরকম লেখা যাবে না, ঠিক আছে। তো শুধু হলো স্ফিয়ারে কি নন কন্ডাক্টিংয়ের চার্জ সবসময় ভিতরে, হ্যাঁ, মানে নন কন্ডাক্টর, মানে হলো স্ফিয়ারে চার্জ অলওয়েজই বাইরে, সেটা কন্ডাক্টর হোক নন কন্ডাক্টর হোক, অলওয়েজই বাইরে। ওকে ভিতরে দিলেও এটা বাইরে চলে আসতে পারবে, বাট সলিড স্ফিয়ারের ক্ষেত্রে শুধু নন কন্ডাক্টরে বাইরে চলে আসতে পারবে, আর সরি কন্ডাক্টরে বাইরে চলে আসতে পারবে, নন কন্ডাক্টিংয়ে যেখানে রাখবো ওইখানেই থাকবে, ও বাইরে আর আসতে পারবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যদি একটা অবজেক্টকে এই যে এরকম একটা উল্টাপাল্টা শেপের অবজেক্টকে এরকম চার্জ দিই, তখন হচ্ছে যেই জায়গাগুলো হচ্ছে একটু তোমার শার্প, যেখানে হচ্ছে শার্প কর্নার আছে, সেই জায়গায় চার্জ অনেক বেশি থাকে। আর যেই জায়গাগুলো হচ্ছে বেশি শার্প না, সেই জায়গায় চার্জ অনেক দূরে দূরে থাকে। ওকে, সো এটা হচ্ছে
আমাদের চার্জ ডিস্ট্রিবিউশনের রুল, যেই জায়গাগুলো একটু শার্প কর্নার ওই জায়গায় হচ্ছে চার্জ বেশি, আর যেই জায়গায় হচ্ছে এটা শার্প না সেই জায়গায় চার্জ হচ্ছে দূরে দূরে থাকে বা কম থাকে। সো এটা হচ্ছে রুল। এইটার সাথে সারফেস চার্জ ডেনসিটি বলতে একটা টার্মের খুব ক্লোজ কানেকশন, বাট ওইটা আমাদের এখন লাগবে না। অবশ্য আইডিয়াটা খুবই সোজা, যে ধরো একটা সারফেস আছে, ধরো একটা কয়েন আছে, কয়েন, এরকম একটা কয়েন আঁকলাম, অ্যান্ড আমি যদি এই কয়েনটায় ধরো 20 কুলম চার্জ দিই, আর এই কয়েনটার রেডিয়াস যদি আর হয়, তখন এখানে সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ। মানে সারফেস চার্জ ডেনসিটি বলতে বোঝায় পার ইউনিট এরিয়াতে কত কুলম চার্জ আছে, সিগমা ইকুয়ালস কিউ বাই এ, অ্যান্ড কিউ হচ্ছে এখানে 20, কিউ হচ্ছে এখানে দাঁড়াও একটু, কিউ হচ্ছে এখানে 20, আর আমার এরিয়া কত, পাই আর স্কোয়ার। আচ্ছা, সারফেস চার্জ ডেনসিটির ইউনিট কত, কুলম পার মিটার স্কোয়ার, মানে এটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই সাম এরিয়া, সেটা হচ্ছে কুলম পার মিটার স্কোয়ার। এটাও তো ইম্পর্টেন্ট আইডিয়া না, জাস্ট একটু জেনে রাখো যে সারফেস চার্জ ডেনসিটি বলতে একটা জিনিস আছে। ভলিউম চার্জ ডেনসিটি আছে, সেটা হচ্ছে কিউ বাই ভি। লিনিয়ার চার্জ ডেনসিটিও আছে, সেটা হচ্ছে কিউ বাই এল। এগুলো পরে তুমি শিখবা উপরে ক্লাসে উঠলে। আচ্ছা, সো আমরা যেইখানে ছিলাম ওইখানে ব্যাক করি, যে তাহলে ক্যাপাসিটেন্স জিনিসটা কি। তো ক্যাপাসিটেন্সের আইডিয়াটা হচ্ছে যে এটা বোঝার ইজি একটা ওয়ে হচ্ছে যে আমরা একটা এই স্ফিয়ার দিয়ে এটা বোঝার ট্রাই করব, একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর দিয়ে। এখানে আবার হেডিং দেই ক্যাপাসিটেন্স। যে কোনো একটা কন্ডাক্টরে একটা ক্যাপাসিটেন্স থাকে, সো সেটা কিভাবে ফাইন্ড আউট করব। তো এখানে আমরা একটা স্ফিয়ার নিলাম। আচ্ছা, এখানে আরও কিছু ডিসকাশন একটু বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে একটা তুমি সলিড স্ফিয়ার নাও, হলো স্ফিয়ার নাও, কন্ডাক্টিং দাও, নন কন্ডাক্টিং নাও, জাস্ট সলিড নন কন্ডাক্টিং ছাড়া সবসময় চার্জ হচ্ছে সারফেসে উঠে থাকে, সব চার্জ হচ্ছে বাইরে, ভিতরে কোনো চার্জ নেই। সেটা সলিড স্ফিয়ার হোক আর হলো স্ফিয়ার হোক, চার্জ হচ্ছে বাইরে, যদি এটা কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়। এখন হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস বলি নাই, যে ধরো আমি যদি কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে, আচ্ছা একটু প্রবলেম হচ্ছে এখানে, হ্যাঁ আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এখানে আমরা যদি কোনো একটা এরকম কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে বানানো একটা স্ফিয়ারে যদি ধরো এক জায়গায় এরকম বেশি করে চার্জ দিয়ে দিই, বাকি জায়গায় না দিই, বাট এটা কন্ডাক্টিং, ঠিক আছে, তখন যেটা হবে চার্জগুলো নিজেদের রিপেল করে আবার একদম ইভেনলি এখানে প্লেস করে নেবে, ঠিক আছে, দ্যাট ইজ তখন ওরা রিপেল করে সরে যাবে। সো এটা হচ্ছে অলওয়েজ, আমরা সবসময় তাহলে ধরে নিতে পারি চার্জ হচ্ছে এরকম ইভেনলি ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকবে। আচ্ছা, সো এখানে আরও কয়েকটা জিনিস একটু বলি, যে এরকম যদি একটা সলিড স্ফিয়ার বা হলো স্ফিয়ার থাকে কন্ডাক্টরের, আর সেটার সারফেসে এরকম চার্জ আছে, কিউ কুলম চার্জ আছে আমরা বললাম, আর এটা রেডিয়াস হচ্ছে সে ক্যাপিটাল আর, তখন এইটার সেন্টার থেকে বাইরের কোনো একটা পয়েন্টে, বাইরের কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স যদি আর হয়, তখন এখানে ই এর ফর্মুলা হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার, আর সি কিউ বাই আর স্কোয়ার, এটা হচ্ছে সি কিউ বাই আর স্কোয়ার, আর ভি এর ফর্মুলা হচ্ছে সি কিউ বাই আর, এগুলো আগেও পড়ছো। তারপর এই সারফেসের উপর কোনো একটা পয়েন্টে ই এর ফর্মুলা হচ্ছে সি কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর ভি এর ফর্মুলা হচ্ছে সি কিউ বাই ক্যাপিটাল আর। আর ভিতরে কোনো একটা পয়েন্টের জন্য ই হচ্ছে 0, মানে একটা যে কোনো একটা স্ফিয়ার সলিড হোক বা হলো হোক, তার উপর চার্জ যদি বাইরে থাকে, সারফেসে থাকে, তাহলে ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না, আর ভিতরে পোটেনশিয়াল হয় হচ্ছে সারফেসের ইলেকট্রিক পোটেনশিয়ালের সমান। এই জিনিস কয়টা একটু মনে রাখো, তাহলেই ইজিলি বুঝতে পারবা যে তুমি এইটা বুঝবা যে এটা একটা সলিড হোক অর
হলো হোক, যেই টাইপের স্ফিয়ারই হোক না কেন, এটা যদি কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়, চার্জ হচ্ছে অলওয়েজ বাইরে এরকম থাকবে। সো সেন্টার থেকে স্ফিয়ারের বাইরে কোনো একটা পয়েন্ট যদি নাও, সেখানে ই এর যে ফর্মুলা আর ভি এর যে ফর্মুলা সেটা ইউজুয়াল। সেন্টার থেকে রেডিয়াস অ্যামাউন্ট ডিস্টেন্সে যাও, তাহলে তুমি ওই স্ফিয়ারটার সারফেসে চলে আসবা, সারফেসেও ই আর ভি এর ফর্মুলা অ্যাজ ইউজুয়াল। আমরা যে ই এর ফর্মুলা পড়ছি, ভি এর ফর্মুলা পড়ছি, ওইগুলোই। বাট ভিতরে কোনো একটা পয়েন্টে ই এর ভ্যালু 0 আর ভি এর ভ্যালু CQ/R, দ্যাট ইজ এই যে সারফেসে ভি যত, সেইটাই ভিতরে থাকবে। ওকে, আচ্ছা, এখন আসি মেইন ডিসকাশনে যে ক্যাপাসিট্যান্স তাহলে কি। তো এখানে আমি এই ভিতরের এই কয়টা একটু মুছে দিব, এগুলো তোমরা লিখে রাখো, বাট এখানে আমাদের এই কয়টা জিনিস দরকার নেই। আমরা জাস্ট এই সারফেসে পোটেনশিয়াল কত এইটা নিয়ে ইন্টারেস্টেড। সারফেসে পোটেনশিয়াল হচ্ছে সারফেসে পোটেনশিয়াল হচ্ছে V = CQ/R। আর এইখানে এই যে সিটা, এইটা এখন থেকে আমরা লিখবো না, কারণ এটা একটা কনফ্লিক্ট ক্রিয়েট করে, কারণ সি দিয়ে আমরা ক্যাপাসিটেন্সও বুঝাই। তো আমরা ভিকে একটু প্রপারলি লিখি, V = হচ্ছে 1/4πε0 Q/R, এরকম। সো সারফেসের পটেনশিয়াল হচ্ছে এত। তাহলে চিন্তা করে দেখো যে একদম শুরুতে আমার এই স্ফিয়ারটায় কোনো চার্জ ছিল না, ওকে, কোনো চার্জ ছিল না। তখন এখানে চার্জ ছিল 0, ভোল্টেজ ছিল 0। দেন আমি আস্তে আস্তে একটা একটা করে চার্জ দিছি এখানে। অ্যান্ড সব চার্জ দেওয়ার পর আমি দেখছি যে এখন আমার চার্জ হয়েছে কিউ, আর এখন আমার ভোল্টেজ হয়েছে 1/4πε0 Q/R। তার মানে আমরা কি বলতে পারি যে কিউ কুলম্ব চার্জ, ভি ভোল্ট, মানে প্রথমে আমার ভোল্টেজ ছিল কত, সারফেসে 0, এখন হয়েছে এত। তো 0 থেকে ভি ভোল্ট ইনক্রিজ করছো, তার মানে কতটুকু ইনক্রিজ করছো, ভি। সো ভি ভোল্ট ইনক্রিজ করতে তোমার কত কুলম্ব চার্জ লাগছে, কিউ। তাহলে 1 ভোল্ট ইনক্রিজ করতে তোমার কত কুলম্ব চার্জ লাগতো, Q/V। সো এইটাই হচ্ছে ক্যাপাসিটেন্সের ডেফিনেশন। এইটাকে আমরা এখন থেকে ক্যাপাসিটেন্স ক্যাপিটাল সি বলবো। এই সি আর তোমার ওই আগের সি, ওই দুটা কিন্তু সেম না। সো এখন এইখানে বেটার হচ্ছে যে তুমি 1/4πε0 লিখবা, তাহলেই হচ্ছে তো এটা মোর অ্যাকুরেট হবে আর কি। সো ক্যাপাসিটেন্সের ডেফিনেশন হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ রিকোয়ার্ড, amount of charge required to increase the potential or voltage, of a conductor, amount of charge required to increase the potential or voltage of a conductor by 1 volt is called capacitance. কোন একটা কন্ডাক্টরের ভোল্টেজ 1 ভোল্ট ইনক্রিজ করার জন্য যতটুকু চার্জ লাগে সেটাই হচ্ছে তার ক্যাপাসিটেন্স। সো ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি, C = Q/V। এটার ইউনিট কি হবে, কুলম্ব পার ভোল্ট। চার্জ হচ্ছে কিউ, সো এটা কুলম্ব, আর ভি হচ্ছে ভোল্টেজ, সো এটা হচ্ছে ভোল্ট ইনভার্স। বাট এটা আর একটা বেটার ইউনিট আছে, আমরা কুলম্ব পার ভোল্ট না বলে এটাকে বলি ফ্যারাড। এফ, এটাকে আমরা ফ্যারাড দিয়ে লিখি। যেমন আমি বললাম যে এই যে ক্যাপাসিটরটা, এটার ক্যাপাসিটেন্স হচ্ছে 10 মাইক্রোফ্যারাড। ওকে, সো ফ্যারাড হচ্ছে ক্যাপাসিটেন্সের ইউনিট। আর শুধু ফ্যারাড অনেক বড় ইউনিট, তো এটাকে মাইক্রো স্কেলে ইউজ করা হয়। অ্যান্ড ক্যাপাসিটর অ্যাকচুয়ালি অনেক কাজে ইউজ করা যায়। ক্যাপাসিটর হচ্ছে চার্জ স্টোর করে রাখে, এনার্জি চার্জ স্টোর করে রাখে, আর ওই চার্জ স্টোরেজের মাধ্যমে সে হচ্ছে এনার্জি স্টোর করে রাখে। তো আজকে আমরা ম্যাথে আর যাব না, আমি আজকে হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা পুরোটা শেষ দিয়ে দিব, আমরা অলমোস্ট শেষ এটা। সো ম্যাথ এখন আর স্টার্ট করতে চাচ্ছি না, আমি ক্যাপাসিটেন্সের আইডিয়াগুলোই ডিসকাস করে দেন স্ট্যাটিক ইলেকট্রিসিটি শেষ দেবো, তারপর আমরা এটার ম্যাথ দেখব কি অন্য ক্লাসে। আচ্ছা, সো ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে ফ্যারাড। ওকে, এসআই ইউনিট হচ্ছে ফ্যারাড। আচ্ছা, এখন আসি যে তাহলে ক্যাপাসিটেন্সের ডেফিনেশন বুঝলাম, C = Q/V।
সো একটা স্ফেরিক্যাল কন্ডাক্টরের জন্য ক্যাপাসিটেন্স কত? সো সেটা আমরা এখনই বের করে ফেলতে পারি যে আমরা দেখছি যে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টরে কিউ চার্জ দিলে, এখানে যদি আমি কিউ চার্জ দেই, আচ্ছা একটু ওয়েট, আমি ভিডিওটা এন্ড করি।